হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি দিব্যেন্দু দাস। আজ আপনি শুনতে চলেছেন সম্পূর্ণা সাহার কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথতান্ত্রিক ও ব্যাঘ্রপিশাচিনী। গল্পে তারানাথতান্ত্রিকের চরিত্রে দীপম। আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্পটি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ রবিবার, আপিস ছুটি। এদিকে গতকাল রাত থেকে আকাশের মুখ ভার। বিকেল হয়ে গেল, তবু কোনো উন্নতি নেই। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। রাস্তায় বেশ জলও জমে গেছে। তার উপর আবার গিন্নিও বাড়িতে নেই। ঘরটাও ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। সব মিলিয়ে আমার ছুটির দিনটা ঠিক মতো যেন জমছিল না। খানিকক্ষণ এভাবে উসখুস করার পর ঠিক করলাম বৃষ্টি নামুক, তবু তারানাথের বাড়িতে না গেলেই নয়। এমন বাদলার দিনে তারানাথের একখানা জম্পেশ গল্প না হলে চলে নাকি? হ্যাঁ, এই ভেবে চট করে গায়ে একখানা জামা গলিয়ে নিয়ে ছাতা হাতে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। মনে মনে বললাম, উফ, রাস্তায় বৃষ্টিটা যেন না নামে। যখন তারানাথের বাড়ির গলির মুখটায় পৌঁছবো, ঠিক সেরকম সময় থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। চট করে গলির মোড়ের গুমটি দোকানটা থেকে তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নেব, এই অভিপ্রায়ে গুমটি দোকানটায় ঢুকে দোকানদারকে একটা পাসিং শোয়ের প্যাকেট দিতে বলেছি। এরকম সময় দেখলাম ছাতা মাথায় কিশোরীও এসে দোকানটার সামনেটা এসে দাঁড়ালো। বলল, তুমি নিয়ে নিয়েছো, চলো তবে। আমরা তারানাথের বাড়ির ঠিক সামনেটায় পৌঁছবার সাথে সাথে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। আর তার সাথে শুরু হলো প্রবল হাওয়ার দাপট। হাওয়ার কারণে বৃষ্টির ঝাঁট এসে ভিজিয়ে দিতে লাগলো আমাদের। কিশোরী তাড়াতাড়ি দরজার কড়া নাড়তে যাবে, এমন সময় তারানাথের মেয়ে চারিয়ে এসে আমাদের দরজা খুলে দিল। বলল, আসুন কাকাবাবু, তাড়াতাড়ি ভিতরে আসুন, নইলে এক্ষুনি ভিজে যাবেন। বাবা এর জন্যই আমায় খানিক আগে বললেন আপনারা এসেছেন, তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতে, নইলে একেবারে ভিজে কাক ভেজা হয়ে যাবেন। সদর দরজার দিকের সব জানলা বন্ধ থাকা সত্ত্বেও তারানাথ কিভাবে জানলো যে আমরা এসেছি, তাই নিয়ে আমরা অবাক হলাম না। কারণ তারানাথ যে এসব আগের থেকেই জানতে পারে তার প্রমাণ তো আমরা এর আগেও অনেকবার পেয়েছি। ভিতরে ঢুকে দেখলাম বৈঠকখানার জানলার গড়াত ধরে তারানাথ বাইরের দিকে চেয়ে রয়েছে। মাঝে মাঝে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাকে, তবুও তার যেন কোনো হুঁশই নেই। সে নির্নিমেষ নয়নে বাইরের দিকে চেয়ে আছে। চারিয়ে এসে মাথা মোছার জন্য আমাদেরকে দুটো গামছা দিয়ে গেল। আমরা ভালো করে নিজেদেরকে মুছে নিলাম। কিশোরী গলা খাঁকারি দিয়ে তারানাথকে বলল, বেশ ভালোই বৃষ্টি উপভোগ করছেন দেখছি। তারানাথ এবারে পিছন ফিরে চাইল। দেখলাম তার মুখে বিষণ্ণতার ছায়া। বললে, এই বৃষ্টি যে উপভোগের বৃষ্টি নয় হে, প্রকৃতি আজ এক মায়ের দুঃখের সমব্যথী। আর সেই দুঃখেরই বহিঃপ্রকাশ আজকের এই বর্ষণ। এক মায়ের হাহাকার যে কি রূপ ধারণ করতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। আমি বললাম, এরকম কেন বলছেন? তারানাথ তক্তায় বসে পড়ে বললে, তার অকুল কান্না কি তোমাদের কানে আসছে না? মানুষ যে কেন এরকম নির্বোধের মতো কাজ করে। এই পৃথিবী যতটা আমাদের মানুষদের, ততটাই তো অন্যান্য প্রাণীদের। এই প্রকৃতিতে প্রতিটি স্তরের প্রাণীরা পরস্পরের সঙ্গে যে এক অদৃশ্য বন্ধনে বাঁধা। যে কোনো একটি স্তরে ঝড় উঠলেও বাকি স্তরগুলোরও যে ভারসাম্য নড়ে যাবে। তারানাথ একটু থামল। এবার যেন বৃষ্টির শব্দ ছাপিয়েও একটা করুণ কান্নার শব্দ আমাদের কানে এসে ঝাপটা মারল। কিশোরী বলল, একটা কুকুর কাঁদছে না? তারানাথ বললে, তোমরা হয়তো দেখেছো আমাদের বাড়ি আসার গলিটাতে একটা কুকুর থাকে। কিছুদিন আগে
ওই কুকুরটা কয়েকটা বাচ্চা প্রসব করেছিল। গতকালই পাড়ার কেউ বাচ্চাগুলোকে খাবার দেওয়ার নামে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর তাতেই গত রাতে সব বাচ্চাগুলো মারা যায়। সেই থেকে কুকুরটা একটানা কেঁদেই চলেছে। আসলে ইতর প্রাণী হলেও কি হবে, মাতৃস্নেহ সকলেরই সমান। এই মাতৃস্নেহ একটা মাকে যে কিরূপ হিংস্র করে তুলতে পারে তার প্রমাণ আমি একবার পেয়েছিলাম। আমরা যেন একটা নতুন গল্পের গন্ধ পেলাম। বললাম, সেই গল্পই বরং আজকে আমাদের শোনান না। আহা, এ গল্প নয়, সত্যি ঘটনা। বলে তারানাথ আমাদের দিকে হাত বাড়ালো। আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে তার হাতে দিলাম। চারি, মা এখানে 3 কাপ চা দিয়ে যাস তো, সঙ্গে তেল মাখেও মুড়িও নিয়ে আসিস। বলে হুকুম দিয়ে তারানাথ একটা সিগারেট ধরালো। তারপর তাতে লম্বা কয়েকটা টান দিয়ে নারকেলের মালাতে সিগারেটের অবশিষ্টাংশটা গুঁজে দিয়ে জমিয়ে বসল। চারি চা আর মুড়ি দিয়ে গেল। আমরা তিনজনেই চায়ের পেয়ালা হাতে তুলে নিলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিকে আঁধার হয়ে এসেছে। এমন সময় শুধু চা খেয়ে চুপ করে বসে থাকার কোনো মানেই হয় না। কিশোরী অস্থির হয়ে তারানাথকে তাড়া দিল। কই, এবার শুরু করুন। তারানাথ কয়েকটা লম্বা চুমুকে চাটা শেষ করে বললে, আহা, এত ব্যস্ত হলে চলে? এমন দিনে তোমরা যখন এসেছো তখন যে তোমরা গল্প না শুনে ছাড়বে না তা আমি ঠিকই জানি। তবে শোনো, তোমরা তো জানোই আগে আমি মাঝে মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তাম। তো সেবার এদিক ওদিক ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম দক্ষিণে। ঠিক দক্ষিণ বলবো না, ওই দক্ষিণ পূবে বলতে পারো। এখানে যেদিক চোখ যায় সেদিকেই দেখি হয় জঙ্গল আর নয়তো নদী, মাঝে মাঝে 2-1টা ছোট ছোট গ্রাম। সারাদিন হাঁটি আর সন্ধ্যার দিকে কারো বাড়িতে আশ্রয় নিতে হয়। এখানে বাইরে রাত কাটানো বিপদ। মাঝে মধ্যে শোনা যায় জঙ্গল থেকে বন্য প্রাণীরা বেরিয়ে এসে লোকালয়ে হানা দেয়। নেকড়ে, শেয়াল, হাতি, এমনকি মাঝে মধ্যে বাঘও হানা দিয়ে লোকালয়ে এসে গ্রামবাসীদের গোয়াল থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি টেনে নিয়ে যায়। আর কখনো মানুষের রক্তের স্বাদ পেলে তো আর কথাই নেই। একের পর এক মানুষ শিকার করতে থাকে। তাই এখানে সূর্যের আলো থাকতে থাকতেই লোকজন ঘরে গিয়ে দৌড় দেয়। সেদিন সূর্য তখন পাটে যায় যায় করছে। আমি একটা মুদির দোকান থেকে কিছু মুড়ি বাতাসা কিনে ওখানে বসে বসেই চিবুচ্ছি আর ভাবছি আজকে রাতটা কোথায় আশ্রয় নেওয়া যায়। এমন সময় দেখলাম এক সৌমকান্তি সাধু গোছের লোক দোকানে ঢুকলেন। পরনে তার মলিন গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা। দেখলেই কেমন জানি ভিতর থেকে ভক্তি আসে। আশ্চর্য কোনো ক্ষমতা বলে নাকি জানি না, কিন্তু সাধু সন্ন্যাসী দেখলেই বুঝতে পারতাম কে প্রকৃত জ্ঞানী, উচ্চ মার্গে সাধনা করে, আর কে নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করে। এই সাধুটিকে দেখে আমার মনে হলো যেন এনার মধ্যে শুভ শক্তি আছে। দেখলাম সাধুটি গুড় বাতাসা কিনে আমার দিকে ফিরলেন। তারপর মুখে হাসি এনে বললেন, সঠিক সময়ে এখানে এসে পড়েছিস বেটা। এখানে তোর দ্বারা একটা কাজ সম্পূর্ণ হওয়ার আছে, তবে সাবধান, এতে তোর মৃত্যু যোগও রয়েছে। অবশ্য তোর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। স্বয়ং কাল ভৈরব যাকে দর্শন দিয়েছেন, কোনো প্রেতের সাধ্য নেই তার ক্ষতি করার। তোমাদের আমি একবার বলেছিলাম মনে আছে যে ছেলেবেলায় আমাদের গ্রামের মাঠে খেলা করতে গিয়ে চটকা গাছের নিচে একজন লোককে দেখেছিলাম। কুচকুচে কালো তার গায়ের রং, খালি গা, হাতে তার পাঁচন বাড়ি। সে শূকর চড়াচ্ছিল। সে দিয়ে গেছিল আমাকে একগ্রাস মন খারাপ। তার জন্যই আর ঘরে একভাবে মন টেকেনি আমার। পরে
খামারবেড়িয়া গ্রামে যে সাধুজির সাথে আমার দেখা হয়েছিল তার কাছে আমি জানতে পেরেছিলাম তিনি আর কেউ নন, স্বয়ং কাল ভৈরব। শুকুরের ছদ্মবেশে কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি রিপুগণ তার বশবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। তো এই সাধুজির কথা শুনে আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম কিছুদিন এই জ্ঞানী পুরুষের সান্নিধ্য আমায় অবশ্যই লাভ করতে হবে। আমি উঠে দাঁড়িয়ে সাধুজিকে প্রণাম জানালাম। তিনি আমায় আশীর্বাদ করে চলে যাবার উদ্যোগ করতেই আমি তাকে আমার মনোবাসনা জানালাম। বললাম, বাবা, আমি কিছুদিন আপনার সান্নিধ্য লাভ করতে চাই। সাধুজি আবারও হেসে উত্তর দিলেন, কিন্তু আমার বাসস্থান যে ও আপাতত গভীর বনের মধ্যে, বাদার জঙ্গলের নাম শুনেছিস তো? সেখানে যখন তখন দক্ষিণ রায়ের আনাগোনা, এছাড়াও অন্যান্য বন্য প্রাণী তো আছেই। আমিও তাকে বললাম, আপনি যেখানে আছেন সেখানে আমার ভয় কি? সাধুজি যেন অট্টহাস্য করে উঠলেন সহসা। বললেন, অদৃষ্টের লিখন ক্ষণ যাবে কে? বেশ, তবে চল আমার সঙ্গে। এখানে মূল জঙ্গল থেকে লোকালয় বেশ অনেকটা দূরে। আমরা কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম রাস্তা শেষ হয়ে নদী শুরু হয়েছে। সামনে কোনো নৌকা দেখলাম না। আমি পিছন ফিরে জিজ্ঞাসা করলাম, বাবা, সামনে তো নদী, আমরা যাব কি করে? সাধুজি বললেন, ফিরে গিয়ে একটু চোখের চিকিৎসা করাস, বুঝলি? এই তো তোর সামনেই নৌকো। আমি সামনে তাকালাম, দেখলাম সত্যি তো সামনেই একখানা নৌকা ভাসছে জলে। কিন্তু কিছুক্ষণ আগেও তো যে নৌকাটা এখানে ছিল না তা আমি নিশ্চিত। সাধুজি বললেন, ওরে, আধার নেমেছে, তাই দেখতে পাসনি হয়তো। এত ভাবিস নে, চ দেখি, ওঠ, এক্ষুনি জোয়ার শুরু হবে। এই বেলা নৌকো ভাসিয়ে দিতে হবে। আমি বললাম, কিন্তু মাঝি নেই তো, নৌকা বাইবে কে? ওরে, জীবন নদীতে নৌকো যে নিজেকেই বইতে হয়, কেউ কারোর নৌকোর হাল ধরে না। চ চ, ওঠ, ওই তো দুটো দাঁড় রাখা আছে, দুজনে মিলে ঠিক বইতে পারবো। বলে সাধুজি নৌকায় উঠলেন। তার দেখা দেখি আমিও নৌকায় উঠে একটা দাঁড় নিয়ে বাইতে শুরু করলাম। গ্রামের ছেলে, সব রকমের অভিজ্ঞতাই ছিল। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে, আকাশে এক ফালি চাঁদ উঠেছে। আমাদের চারিদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি, তিনটে নদীর মিলনস্থল বলে কথা। চারপাশে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা গাছের গহীন অরণ্য। চাঁদের আলো গাছগুলোর মাথায় পড়ে চিকচিক করছে, কিন্তু তা উপস্থিত অন্ধকারকে দূর করার জন্য একদমই যথেষ্ট নয়। রূপলি আলোয় যতটুকু আবছা দেখা যায়, ঠিক তারপরেই নিকষ কালো আঁধারের রাজত্ব শুরু হয়েছে। অরণ্যের প্রতিটা গাছের ফাঁকে ফাঁকে ঝোপঝাড়ের মধ্যে ওঁত পেতে আছে অন্ধকার। যেন মনে হয় একটু অসাবধান হলেই পুরো জঙ্গল কাঁপিয়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসবে কোনো হিংস্র দানব। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কুয়াশা আস্তে আস্তে অধিকার করে নিচ্ছে নিঝুম জঙ্গল আর গোটা বিশ্ব চরাচরকে। তার মধ্যেই অজস্র বিন্দু বিন্দু আলো জ্বলছে আর নিভছে। জোনাকিদের সেই সবুজাব আলো যেন চারিদিকে আরো রহস্যময় করে তুলছে। কুয়াশার চাদরে ঢেকে চাঁদের আলো যেন নীলচে হয়ে আমাদের গায়ে পড়ছে। সে এক অপূর্ব, অপার্থিব সৌন্দর্য, যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাধুজি দেখলাম আপন মনে দাঁড় বাইছেন। খানিকক্ষণ এভাবেই সময় অতিবাহিত হওয়ার পর দেখলাম সাধুজি
বনের পাশে একটা জায়গায় নোঙর ফেললেন। বললেন, চল, সামনেই আমার ছাউনি। নদী তীরের কাদা পেরিয়ে জঙ্গলে পা দিতেই শুকনো পাতার মচমচ আওয়াজ উঠল। আর ঠিক তার সাথে সাথেই আমার ভিতরে কীরকম একটা অনুভূতি হলো। মনে হলো কাছেই কোথাও একটা বিপদ লুকিয়ে আছে। আমাদের কাছে কোনো আগুনের আলো ছিল না। চাঁদের আলো সম্বল করে আমি সাধুজিকে অনুসরণ করছি। হঠাৎ আমার মনে হলো ঠিক আমার পিছনে আরও একজোড়া পায়ের আওয়াজ। কিন্তু পিছনে পায়ের আওয়াজ কিভাবে আসতে পারে? সাধুজি তো আমার সামনে সামনে হাঁটছেন। একবার ভাবলাম এ বুঝি আমারই পায়ের আওয়াজ হবে। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো হঠাৎ করে চারিদিক পচা মাছের গন্ধে ভরে উঠেছে। বাতাস অস্বাভাবিক রকমের ভারী হয়ে উঠেছে। ঝিঁঝি পোকার একটানা শব্দ যেন আচমকাই থেমে গেছে। আমি বিপদ বুঝে মধুসুন্দরী দেবীর মন্ত্র জপ করতে যাব, এমন সময় সাধুজি পিছন ফিরে যেন শূন্যের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন, তুই আবার এসেছিস? বড্ড নোলা বেড়েছে না তোর? হ্যাঁ, মরেও লোভ লালসা থেকে মুক্তি পেলি না? তুই আমাদের পিছু নিস, এত বড় স্পর্ধা? বলে তার হাতের কমণ্ডলু থেকে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে ঠিক আমার পিছন দিকটায় ছুঁড়ে মারলেন। অমনি জলের ফোঁটাগুলো আগুনের ফুলকি হয়ে বিচ্ছুরিত হলো। আমি স্পষ্ট দেখলাম চারপাশের অন্ধকারের চেয়েও একটা গাঢ় অন্ধকার যেন যন্ত্রণায় কুঁকড়ে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল। সাধুজি আবার খানিকটা জল ওই চাপ অন্ধকারের দিকে ছুঁড়ে দিলেন। কিন্তু এবারে আর তা আগুনের ফুলকি হলো না। চাপ অন্ধকারটা যেন এবার উঠে দাঁড়ালো। সাধুজি বললেন, আর কখনো যেন না দেখি এভাবে ক্ষতি করার অভিপ্রায় কারো পিছু নিতে। যা যা, চরের গায়ে বাঁধা নৌকোর ভিতরে মাছের ঝুড়ি রাখা আছে, গিলে পেটের জ্বালা মেটা। রোজ এমন সময়ে ওখানে ঝুড়ি ভর্তি মাছ পেয়ে যাবি। সাধুজির কথা শেষ হতেই দেখলাম শুকনো পাতার উপরে দুর্দার পায়ের আওয়াজ হতে হতে আওয়াজটা নদীর চরের কাছে মিলিয়ে গেল। তারপর কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাওয়ার আওয়াজ আসতে লাগলো। এসে গেছি, এই যে ধুনি জ্বলছে দেখতে পাচ্ছিস, ওইখানেই আমার ছাউনি। সত্যিই দেখলাম কিছু দূরে আগুনের রেখা দেখা যাচ্ছে। এখন সাধুজি আমার সাথে থাকা সত্ত্বেও এই জনমানব শূন্য জঙ্গলে ধুনি কি করে জ্বলল, এটা আমাকে আর অবাক করল না। এই সাধু বাবা যে অনেক বড় সাধক তার প্রমাণ আমি অনেকবার পেয়েছি ইতিমধ্যেই। সে রাতে আমার কাছে থাকা গুড় বাতাসা খেয়ে আমি ছাউনির ভিতরে শুয়ে পড়লাম। সাধুজি দেখলাম ধনির সামনে ধ্যানে বসে রইলেন সারা রাত। এমন করেই দিন চারেক নির্বিঘ্নে কাটল। সাধুজি কখনো এক মনে সাধনা করেন, আবার কখনো কখনো আমার সাথে বিভিন্ন সাধনা তত্ত্ব নিয়ে আলোচনা করেন। আমিও তাকে আমার সাথে ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত কাহিনীর কথা বলি। আমাদের গ্রামের সেই সাধু, মাতু পাগলি, মধুসুন্দরী দেবীর ঘটনা সব গল্পই চলে। আবার কখনো সাধুজির ঝুলি থেকে অদৃশ্য কোনো জাদু বলে বেরিয়ে আসে চাল ডাল প্রভৃতি আরও অনেক কিছু। কিছু শুকনো কাঠ জোগাড় করে এনে সেই চাল ডাল ফুটিয়ে নিই, তাই দিয়ে দুজনে আর সম্পন্ন করি। আবার কখনো সাধুজির নিয়ে আসা টাটকা চাক ভাঙা মধুকে পেট ভরাই। একদিন এমনই সন্ধ্যাবেলা সাধুজি আর আমি চালায় বসে বসে গল্প করছি। একটু পরেই সাধুজি ধুনি জ্বালিয়ে সন্ধ্যা আরাধনায় বসবেন, আর আমি ভাত বসাবো। মহাডামরি তন্ত্র নিয়েই কিছু আলোচনা চলছিল। হঠাৎ শুকনো পাতায় খসখস শব্দ পেয়ে আমাদের আলোচনা থেমে গেল। চারিদিকটা কিরকম একটা বুনো গন্ধে ভরে গেছে। চালাটার চারদিকেই ঘন জঙ্গল। হঠাৎ আমার কিরকম যেন অস্বস্তি হতে লাগলো। মনে হলো
ঠিক আমার পিছনে একজোড়া চোখ আমার দিকে নজর রাখছে। আমি পিছন ফিরতেই চোখে পড়ল আমাদের থেকে ঠিক 10 হাত দূরে কাটা ঝোপটা একজোড়া জ্বলন্ত চোখ যেন আমার দিকেই চেয়ে আছে। সুযোগ বুঝে এক্ষুনি আমাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। সাধুজি অস্ফুটে বলে উঠলেন, দক্ষিণ রায়। ভয়ে আমার হৃদকম্পন শুরু হলো। আমি যেন বাইরে থেকে শুনতে পাচ্ছি আমার বুকের ভেতরে হাতুড়ির ঘা। সত্যি কথা বলতে কি, অনেক ভয়ানক প্রেতের দর্শনেও আমার এমন ভয় করেনি যতটা এই চতুষ্পদী নরখাদকটিকে দেখে আমি ভয় পেয়েছিলাম। আমার শরীরটা যেন সেই মুহূর্তে চলৎ শক্তিবিহীন হয়ে পড়েছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। স্বয়ং যমরাজ যেন আমার সামনে এসে দাঁড়িয়েছেন বলে মনে হচ্ছিল। দেখলাম পশুটা ঝোপের আড়াল থেকে পা টিপে টিপে এক পা করে এগিয়ে আসছে এবং তার লক্ষ্য যে আমি, তা বুঝতে আমার আর বাকি ছিল না। কোনো উপায় না দেখে আমি এক মনে বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। আর সেই কারণে নাকি জানি না পশুটা দেখলাম থমকে দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে সাধুজি দেখলাম তার গলার উত্তরীয় খানা খুলে মন্ত্র পড়তে পড়তে একটার পর একটা গিট বাঁধতে লাগলেন আর বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমি সবিস্ময়ে দেখলাম পশুটা নিজের ক্ষণিকের বিহলতা কাটিয়ে পুনরায় কয়েক পা এগিয়ে তার থাবা তুলে একটা বিশাল ঝাঁপ দিল আমাকে উদ্দেশ্য করে। আমার নিঃশ্বাস বন্ধ এলো। শেষবারের জন্য একবার মায়ের মুখখানা মনে করলাম। পশুটার দেহটা তখন শূন্যে আমার থেকে মাত্র 1 হাত দূরে। আমার চোখ বন্ধ। হঠাৎ করে দেখলাম মাটিতে একটা ধপ করে আওয়াজ। আমি চোখ খুলে দেখলাম বিশাল আকৃতির বাঘটা আমার থেকে 1 হাত দূরে মাটিতে পড়ে রয়েছে। কে যেন তার সব শক্তি এক নিমেষে শুষে নিয়েছে। বাঘটা ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি অবাক হয়ে সাধুজির দিকে চাইলাম। দেখলাম শেষ গিটটা বেঁধে একটা বীরের মতো করে উত্তরীয়টাকে তিনি ছুঁড়ে দিয়েছেন নরখাদকটার গায়ে, আর তাতেই বাঘটা ঘায়েল হয়ে শুয়ে রয়েছে। সাধুজি হাত জোর করে বললেন, এ আমার অতিথি বনবিবি, এর কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। তাই তো সন্তানকে একটু শিক্ষা আমায় দিতেই হলো। তারপর বাঘটার দিকে দৃষ্টিপাত করে আদেশের স্বরে বললেন, যা, ফিরে যা নিজের ডেরায়, আর কখনো যেন এ মুখ হতে না দেখি। কালকের মধ্যে তুই সুস্থ হয়ে যাবি। এখন লক্ষ্মী ছেলের মতো উঠে দাঁড়ানোর চেষ্টা কর দেখি। যা যা, ঘরে যা। আমি অবাক হয়ে দেখলাম অত বড় বাঘটা সাধুজির কথায় পোষা কুকুরের মতন লেজ নাড়তে নাড়তে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে সাধুজির দিকে চেয়ে বললাম, আপনি কে বাবা? এই বনের রাজা পর্যন্ত আপনাকে মান্যি করে। আপনি আমাকে আমার শিষ্য করে নিন। বাকি জীবনটা আমি আপনার কাছে থেকে সাধনা করতে চাই। সাধুজি মৃদু হেসে বললেন, এ পথ যে তোর জন্য নয়, তোকে ফিরতে হবে সংসারে। তার আগে এখানেই যে তোর একটা কাজ রয়ে গেছে। তবে তোকে আমি একটা বিদ্যে দিতে চাই। শিখবি কি করে এইসব প্রাণী, এমনকি এদের প্রেতদেরও বশে আনা যায়? আয়, তবে তোকে শিখিয়ে দিই। বলে সাধুজি আমাকে মন্ত্র দিলেন। বললেন, ভালো করে শিখে নে দেখি, বলা যায় না কোন দিন কাজে লেগে গেল। সেদিন প্রায় মধ্যরাত পর্যন্ত চলল আমার শিক্ষা। শিক্ষা শেষ হলে তিনি বললেন, এবার যে তোকে এই স্থান ছেড়ে যেতে হবে। কাল থেকে আমি এখানে সব সাধনা শুরু করব। আর তুই তো জানিস, এক স্থানে 2 জন সাধক থাকলে সব সাধনা করা যায় না। তবে চিন্তা করিস না, আমি তোকে কালকে কোনো একটা গ্রামে পৌঁছে দিয়ে আসব। তারপর যেদিকে মন হয় যাস। সাধুর কথায় যেন কিছু একটা ছিল। আমি আপত্তি করতে পারলাম না। ঘাড় নেড়ে বললাম, বেশ, ঠিক আছে। পরদিন সাধুজি আমাকে নৌকায় করে লোকালয় ছেড়ে এলেন। আমিও তাকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম
এরপর আবারও সারাদিন গ্রামে গ্রামে হাঁটি, আর রাত হলে কোনো গেরস্তের বাড়িতে আশ্রয় নিই। কিন্তু এদিকে তেমন সাধু সন্তের দেখা মেলে না। চারিদিকে শুধু দেবী বনবিবির মন্দির। এখানে মানুষজনও খুব গরিব। চাষবাস এখানে তেমন হয় না। ওই মাছ ধরে বিক্রি করে জঙ্গলের কাঠ মধু বেচেই এদের মূলত সংসার চলে। কিন্তু ব্রাহ্মণ সেবায় এদের জুড়ি মেলা ভার। কিন্তু ব্রাহ্মণ বলেই গরিব মানুষগুলোর কষ্টার্জিত অর্থে নিজের পেট ভরাবো, এই রুচি আমার কোনো কালই ছিল না। তাই আমি ভাবলাম, এদিকে যখন তেমন কোনো আর গুরুর সন্ধান পেলাম না, তখন বাড়ি ফিরে যাওয়াই শ্রেয়। কিছুদিন পরে না হয় অন্য দিশায় যাওয়া যাবে। মনের মধ্যে এরকম চিন্তা ভাবনার দোলাচল নেই একদিন সাঁঝবেলায় পৌঁছালাম মতিপুর নামে এক গ্রামে। গ্রামে পা দিয়েই আমার মনটা কেমন যেন কু ডেকে উঠল। পশ্চিমে অস্তগামী সূর্যের দিকে চেয়ে যেন স্পষ্ট সূর্যের গায়ে একটা কালো বলয় দেখলাম। গ্রামের প্রান্তেই একটা ছোট্ট উঠান ঘেরা মাটির বাড়ি চোখে পড়ল। ভাবলাম, আজকের রাতটা এখানেই ঠাঁই নিতে হবে। এই ভেবে পায়ে পায়ে বাড়িটায় পৌঁছে সদর দরজায় কড়া নাড়তেই একজন 50 ভদ্রলোক দরজা খুলে দিলেন। তার পরনে একটা পাতলা সুতির ফতুয়া, সঙ্গে একটা ধুতি খাটো করে পরা। মাথায় চুল আর তেমন অবশিষ্ট নেই বললেই চলে। শুধু কানের দুপাশে ও ঘাড়ের কাছে কয়েক গাছি চুল তাদের অস্তিত্ব রক্ষায় কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভদ্রলোকের মুখখানা বড় বিষণ্ণ ঠেকল, যেন বহুদিন ধরেই চাপা কোনো কষ্ট তাকে গ্রাস করে রয়েছে। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আগে কি চাই? আমি বললাম, আজকে রাত্রিটুকু একটু আশ্রয় চাই। আপনি ব্রাহ্মণ? ব্রাহ্মণ বলাতে ভদ্রলোক অনেক খাতির করে আমাকে ভেতর বাড়িতে নিয়ে গেলেন। তারপর হাঁক পেরে হাত মুখ ধোয়ার জল আর গামছা আনতে বললেন। হাত মুখ ধোয়া হয়ে গেলে দাওয়ায় বসে আছি, সামনে একটা লণ্ঠন রয়েছে। গৃহস্বামী নিজে এক ঘটি দুধ আর মাখা সন্দেশ এনে আমার সামনে রেখে আমার থেকে কিছুটা তফাতে বসে বললেন, আগে আমার নাম হরিহর ঘোষ, জাতিতে গোয়ালা। বুঝতেই তো পারছেন ঠাকুরমশাই, আপনার ভোগ নিজেদের হাতে রন্ধন করে দেওয়ার সৌভাগ্য তো আমাদের নেই। তাই আপনাকে একটু নিজেকেই চাল ডাল ফুটিয়ে নিতে হবে। এছাড়া আপনার কোনো অসুবিধা হবে না, এই দায়িত্ব আমার। বাড়িতে আমি আর আমার স্ত্রী, মোটে 2টি প্রাণী। আপনি নিজের মতো করে থাকতে পারেন এখানে। আমি দুধ দিয়ে সন্দেশ মেখে খেতে খেতে বললাম, তা ছেলেপুলেরা বুঝি শহরে থাকে? লণ্ঠনের আলোয় আমি স্পষ্ট দেখলাম হরিহরের মুখ নিমেষে অন্ধকার হয়ে উঠল। হরিহরের স্ত্রী এক ছড়া কলার কাঁদি আমাকে খাওয়ার জন্য দিতে এসেছিল। আমার প্রশ্ন শুনে দেখলাম মুখে আঁচল চাপা দিয়ে দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। হরিহর নিষ্প্রভ কণ্ঠে উত্তর দিল, এক ছেলে ছিল, বছর 5 আগে এক রাতে এসে গড় হাতে বেরিয়েছে। তাকে বাঘ টেনে নিয়ে গেল। পরের দিন নদীর চরে তার ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পাওয়া গেল। বাপ হয়ে নিজের হাতে তাকে দাহ করেছি ঠাকুরমশাই। সেই শোক একটু একটু করে আমাদের শেষ করে দিচ্ছে। তারপর থেকে আমরা বুড়ো বুড়ি তার স্মৃতিটুকু আগলেই বেঁচে আছি। আমার মনটা বিষাদে পূর্ণ হয়ে উঠল। আমি বললাম, তারপর সেই বাঘের কি ব্যবস্থা হয়েছিল? প্রথম সেই বাঘ গ্রামবাসীর গোয়াল থেকে গরু, ছাগল, মুরগি টেনে নিয়ে যাচ্ছিল। গ্রামের লোক তারপর গোয়ালের সামনে আগুন জ্বালিয়ে রাখতো সারা রাত। ঘর থেকে বেরোতো না কেউ। কিন্তু আমার ছেলেটা সেদিন কি অদৃষ্টের লিখনে, আমাদের বাড়িটা গ্রামের এক প্রান্তে হওয়ায় বাঘটা আরও সুযোগ পেয়েছিল। কেউ টের পায়নি। তারপর মানুষের রক্তের স্বাদ পেয়ে সেই বাঘ তো নরখাদক হয়ে উঠেছিল। একের পর এক গ্রাম লোককে টেনে নিয়ে যেতে থাকলো। শেষে গ্রামের মানুষ আর থাকতে না পেরে এই গ্রামের তৎকালীন জমিদার ফণীভূষণ রায়কে গিয়ে ধরে।
কর্তামশাই প্রশান্ত প্রাণ ছিলেন। এছাড়াও শোনা যায় তিনি নাকি এক মহাসাধক ছিলেন। তিনি তারাপীঠ থেকে তন্ত্র সাধনায় দীক্ষাও নিয়েছিলেন। আমাদের এলাকার সবাই বন বিবির পূজা করলেও কর্তামশাই শিব শক্তির উপাসনা করতেন। তিনি এক পূর্ণিমা রাতে কি এক উপাচার করেন। পরদিন সকালে আমরা সকলে ওই বাঘের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখি গ্রামের প্রান্তের মাঠে। আমি মনে মনে ভাবলাম, সাধুজি আমাকে যেই বিদ্যা দিয়েছেন, এই জমিদারও বোধহয় সেই বিদ্যা জানেন। এই গ্রামে যখন এসে পড়েছি তখন এনার সাথে অবশ্যই একবার সাক্ষাৎ করে যাওয়া উচিত। আমি বললাম, তা তেনার সাথে আমার কি একবার সাক্ষাৎ করিয়ে দিতে পারবে? এখানে এসে যদি এরকম গুণী মানুষের দর্শন লাভ করতে পারি, সে তো আমার সৌভাগ্য হবে। হরিহর বলল, আগে সেটা তো আর সম্ভব নয়। সেদিনে সেই ঘটনার মাস 6 পরে কর্তামশাই দেহ রাখেন। আমি হতোদ্যম হয়ে বললাম, তাহলে আর কি করা? তা এখন এই গ্রামে সব কিছু কুশল মঙ্গল তো? লণ্ঠনের আলোটা নিভু নিভু হয়ে এসেছিল। এমনিতেই সলতে ছোট করা ছিল। হরিহর সলতে খানিকটা উস্কে দিয়ে বলল, আর কুশল, এমন দীপতুল্য মানুষ যিনি আমাদের রক্ষা করলেন, তার অবর্তমানে তার বাড়িতে চা সব শুরু হয়েছে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? হরিহর বলল, জমিদার বাড়িতে যে কার অভিশাপ লেগেছে কে জানে। জমিদাররা এখন নির্বংশ হতে চলেছেন। জমিদার বাড়ির বউয়েরা ঠিক 9 মাসের গর্ভবতী হলেই কিভাবে যেন মারা যাচ্ছে। ভিতরের খবর যদিও আমরা সাধারণ মানুষেরা ঠিক জানি না। এখন আবার জমিদার বাড়ির ছোট বউরানী এই মাসেই 9 মাসের স্বাদ খাবেন। কি জানি কি হয়। ছোট কর্তাবাবুর ঘরও যদি আলো করে খোকা খুকু না আসে, তবে এবার বুঝি সত্যি জমিদার বংশ নির্বংশ হবে। আমি স্পষ্ট বুঝতে পারলাম, গ্রামে পা দিয়েই আমি যে অমঙ্গলের ছায়া দেখেছিলাম, সেই অমঙ্গলের দৃষ্টি তবে ওই জমিদার বাড়ির ওপরই পড়েছে। আমার অবশ্যই একবার জমিদার বাড়ি যাওয়া উচিত। আমি হরিহরকে বললাম, কালকেই আমি জমিদার বাড়ি যেতে চাই। হরিহর বলল, বেশ তো, আমি কালই আপনাকে নিয়ে যাব ঠাকুরমশাই। আপনি জ্ঞানী মানুষ, যদি কোনো সুরাহা করতে পারেন। সে রাতে হরিহরের গোয়ালে চাল ডাল আলু পেঁপে সিদ্ধ ফুটিয়ে নিয়ে গাওয়া ঘি দিয়ে রাতের আহার সেরে নিলাম। তারপর এক ঘুমে সকালে খানিকটা খাঁটি দুধ সঙ্গে বেশ অনেক রকমের মিষ্টি সহযোগে প্রাতরাশ সেরে হরিহরকে বললাম, চলো হে, এবার আমাকে জমিদার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। জমিদার বাড়ি হরিহরের বাড়ি থেকে 8 মাইল পথ। বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই আমার ভেতরটা আবার কুগাইতে লাগলো। কেমন একটা অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। স্পষ্ট মনে হলো কয়েকটা চিল জমিদার বাড়িটাকে কেন্দ্র করে আকাশে পাক খাচ্ছে, যেন খুব তাড়াতাড়ি তাদের জন্য মহাভোজ অপেক্ষা করছে। সঙ্গে বাড়ির চারপাশে কিরকম একটা বুনো পচা গন্ধ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই গন্ধটা কেটে গেল। হরিহর আমাকে ভিতরে নিয়ে গেল। এখন বর্তমান জমিদার ফণীভূষণ রায়ের পুত্র মণিভূষণ রায়। তিনি বোধহয় কাছারি যাবেন বলে বের হচ্ছিলেন। বেরোবার মুখে আমাকে দেখে দাঁড়ালেন। তার বয়স আন্দাজ 50। ফর্সা সৌম্য চেহারার অধিকারী জমিদার বাবুর চোখ মুখ কেমন যেন বসা বসা ঠেকল। কিন্তু উনি বেশ অমায়িক মানুষ, তা আমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম। হরিহর আমার পরিচয় দিলে মণিভূষণ যার পণ্যায় আনন্দিত হয়ে আমাকে ভিতরে নিয়ে গেলেন। প্রধান ফটক পেরোলেই জমিদারদের বিশাল শিব মন্দির, পাথর দিয়ে বাঁধানো তার চাতাল, সামনেই নন্দী মহারাজের পাথরের প্রতিকৃতি। হঠাৎ করে দেখলে যেন জীবন্ত মনে হয়। সাদা ধবধবে গা দিয়ে সূর্যের আলো যেন ঠিকরে বেরোচ্ছে। কালো কুচকুচে বাঁকা সিন্ধুখানা যেন এক্ষুনি সকল অন্ধকারের বুক চিরে ফালা ফালা করে দিতে পারে। মূর্তিটা প্রায় 4 ফুট লম্বা। ভিতরে বাবা ভোলানাথ বিরাজ করছেন।
ধূপধুনোর গন্ধে মন্দির চাতাল যেন ভরে আছে। দেখলেই মন জুড়িয়ে যায়। যেখানে স্বয়ং ভোলা মহেশ্বর বিরাজ করছেন, সেখানে অশুভ কিছু কিভাবে হতে পারে তাই ভাবতে ভাবতে আমি জমিদার বাড়ির বাহির মহলে পৌঁছালাম। মণিভূষণ বাবু আমাকে সাদরে আপ্যায়ন করলেন। দুপুরে মহাভোজ শেষে দালানে এসে বসে মণিভূষণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছি, তখন একথা সে কথা শেষে আমি মণিভূষণ বাবুকে বললাম, আমি আপনার বাড়ি একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি জমিদার বাবু। মণিভূষণ বললেন, বলুন ঠাকুর মশাই। আমি আপনার বাড়ির ওপর একটা অশুভ কিছু শক্তির আভাস পেয়েছি। আমার মনে হয় খুব শীঘ্রই আপনার বাড়িতে একটা কিছু ঘটতে চলেছে। মণিভূষণ মাথা নিচু করে বললেন, আপনি জ্ঞানী মানুষ, আপনার কাছে লুকোবার কিছু নেই। আপনি আমাদের বাঁচান ঠাকুর মশাই, আপনি পারবেন আমাদের উদ্ধার করতে। আমার বংশের প্রদীপ যাতে নিভে না যায় তার একটা ব্যবস্থা আপনি করতে পারবেন। এমন বিপদের সময় ভোলা মহেশ্বরই আপনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমাদের পরিবারে যে অভিশাপ নেমে এসেছে তার থেকে আমাদের মুক্তি করুন। মণিভূষণ দু হাতে মুখ চেপে কেঁদে উঠলেন। আমি তাকে শান্ত করতে বললাম, আহা আহা কাঁদবেন না, এখন এসবের সময় নয়, আমাকে সবটা খুলে বলুন। মণিভূষণ চোখের জল মুছে বলতে শুরু করলেন, প্রথম থেকেই শুরু করি। আমার পিতা ছোট থেকেই সংসারে তেমন মন ছিল না। একটু বয়স হতে তিনি বাড়ি ছেড়ে সাধনা করবার জন্য বেরিয়ে পড়েন। এদিকে তিনি আমার পিতামহের একমাত্র উত্তরাধিকারী ছিলেন, তাই জোর কদমে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেন আমার পিতামহ। শুনেছিলাম আমার পিতা একজন প্রকৃত গুরুর দর্শন পেয়েছিলেন। সেখানে তিনি তার সাধনা শিক্ষা শুরু করেছিলেন। তার সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই আমার পিতামহ তাকে এখানে ধরে নিয়ে আসেন। পিতা তার সাধনা সম্পূর্ণ না করতে পারলেও তার গুরু তাকে কিছু অমূল্য পুঁথি দান করেন এবং বলেন, যখনই কোনো বিপদে পড়বি এই পুঁথি খুঁজে দেখবি, বিপদ থেকে উত্তরণের কিছু না কিছু পথ অবশ্যই পাবি। পিতা বাড়ি ফিরেও মাঝে মধ্যে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শ্মশানে গিয়ে বসে থাকতেন। পিতামহ ছেলে এহেন আচরণে ভীত হয়ে বছর যেত না যেতেই ছেলের বিবাহ সম্পূর্ণ করান। জমিদারির দায়িত্ব পিতার হাতে তুলে নেন। তারপর আমরা 3 ভাই জন্মগ্রহণ করি। পিতা পিতামহের মৃত্যুর পর থেকে নিজের দক্ষতার সঙ্গে জমিদারি সামলাতে থাকেন এবং যতবারই এই গ্রামে কোনো বিপদ আসে অদ্ভুতভাবে তিনি সেই বিপদ থেকে রক্ষা দেন। এইভাবে সময় গড়ায় পিতা বৃদ্ধ হন। বড় ছেলে হিসেবে জমিদারির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সব কিছু সুষ্ঠুভাবেই চলছিল, তবে কয়েক বছর আগে হঠাৎ এই গ্রামে এক বিশাল বাঘের আক্রমণ শুরু হলো। একের পর এক গ্রামবাসীরা মারা যেতে শুরু করে। তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। তারা জমিদার বাড়িতে এসে দরবার করেন। বাবা তাদের আশ্বস্ত করেন যে সামনের পূর্ণিমায় গ্রামবাসীরা এই বাঘের থেকে মুক্তি পাবে। তিনি কথা দিচ্ছেন। বাবার মুখের উপর কথা বলার সাহস আমাদের কখনোই ছিল না। তিনি কিভাবে এই কাজ করবেন তা আমরা তাকে জিজ্ঞেস করে উঠতে পারিনি। পূর্ণিমার দিন সন্ধ্যায় তিনি আমাদের আদেশ দেন আমরা কেউ যেন ঘরের বাইরে না বের হই। সন্ধ্যা হলেই নিজের নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে দিই যেন, এবং সেই একই বার্তা জানিয়ে গ্রামে ঢেরা পিটিয়ে দেন। সেই রাতে ঘরের বাইরে 2 পশুর অমানসিক গর্জন এবং ধস্তাধস্তির আওয়াজ এখনো আমার কানে বাজে। পরের দিন আমাদের মন্দিরের বাইরে বা রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু আর একটা পশুর যে আওয়াজ আমরা শুনেছিলাম তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি আশেপাশের ভেজা মাটিতে শুধুমাত্র বাঘটারই পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। বাঘটাকে দেখে আমরা বুঝতে পারি ওটা বাঘ নয়, বাঘিনী ছিল, এবং সে পূর্ণ গর্ভবতী ছিল। বাবা আদেশ দেন মন্দিরের পেছনে ওটা সমাধি দিতে এবং ধুমধাম করে শিব পুজোর আরাধনা করতে। গ্রামে বাবার নামে জয়ধ্বনি শুরু হয়। সকলে ধন্য ধন্য করতে থাকে
গ্রামে আবার শান্তি ফিরে আসে। তারপর সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে পূর্ণিমার রাতে বাবা স্বপ্নে বনবিবিকে দেখেন। তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করে বলছেন, আমার সন্তানকে তুই এইভাবে কষ্ট দিয়ে মেরেছিস, দুটো অবলা প্রাণ এইভাবে শেষ করে দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। তোর উত্তরাধিকারীরা ভূমিষ্ঠ হবার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করবে, নির্বংশ হবি তুই। বাবা সেই ঘটনার 6 মাসের মাথায় মারা যান। তার কিছুদিন পরই আমার বড় বৌমা অন্তঃসত্ত্বা হয়। বাড়িতে আবারও খুশির বন্যা বয়ে যায়। আমরা এক প্রকার এইসব কিছু ভুলেই যাই। বৌমা তখন 9 মাস চলছে। সাধ দেওয়ার জন্য দিন ঠিক হলো। সেই মাসের পূর্ণিমার পরের দিন। আগের দিন থেকে বিশাল ভোজের আয়োজন চলছে জমিদার বাড়িতে। গোটা গ্রামের জমিদার বাড়িতে পরদিন ভোজের নিমন্ত্রণ। কিন্তু পরদিন সকালে বৌমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। খোকাও কিছু বলতে পারল না। চারিদিকে খোঁজাখুঁজি পড়ে গেল। খানিক বাদে মন্দিরের পেছন দিক থেকে মুক্তদাসীর চিৎকার শুনে বাইরে গিয়ে আমরা এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলাম। আমরা ভয়ার্ত নেত্রে দেখলাম সেই বাঘিনীর সমাধির ওপর পড়ে আছে বড় বৌমার ছিন্ন ভিন্ন দেহ। কেউ যেন ধারালো নখ দিয়ে চিরে দিয়েছে বৌমার দেহ। শুভ অনুষ্ঠান বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়। আমাদের সকলের বাবাকে দেওয়া বনবিবির অভিশাপের কথা মনে পড়ে যায়। আমরা বুঝতে পারি ওই বাঘিনী ফিরে এসেছে ওর অনাগত সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে। বাড়িতে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর একইভাবে আমাদের বাড়িতে আরও 2 বৌমার মৃত্যু হয়েছে। এখন আমার ছোট বৌমা 9 মাসের অন্তঃসত্ত্বা। এমন খুশির সময়ে আমাদের বাড়িতে সকলে সবসময় ভয়ে ভীত হয়ে রয়েছে। আমার ছেলে শহর থেকে ডাক্তারি পড়ে এসে এই গ্রামে চিকিৎসা করে। সে এসব কিছুতে বিশ্বাসী নয়। তাকে আমরা অনেকবার বুঝিয়েছি বৌমাকে নিয়ে শহরে চলে যেতে। সে কিছুতেই রাজি নয়। সে মনে করে এসবই কাকতালীয় ঘটনা। এদিকে কালই সেই অভিশপ্ত পূর্ণিমা রাত। ঠাকুরমশাই আমার বৌমাকে বলে মণিভূষণ বাবু থামলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনাদের এই মন্দির প্রতিষ্ঠাকার আমলে হয়েছিল? বাবাই তারাপীঠ থেকে ফিরে এসে এই মন্দির স্থাপন করেন। আপনি কখনো আপনার বাবার পুঁথিগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি বেশ কয়েকবার। বাবা নিজের ঘরের একটা অদ্ভুত সিন্দুকে ওই পুঁথিগুলো রাখতেন। ওই সিন্দুকটির চাবি কেউ কখনো দেখেনি। বাবা কি করে সেই সিন্দুক খুলতেন আমরা কেউ জানি না। বড় বৌমা চলে যাওয়ার পর আমি অনেকবার বাবার ঘরে ওই চাবি খুঁজেছি, কিন্তু পাইনি। হয়তো ওই পুঁথিগুলো পেলে আমাদের বাড়ির ওই অভিশাপ থেকে মুক্তির কোনো অবশ্যই পথ পাবো। এই আপনি আমাদের শেষ ভরসা ঠাকুর মশাই। আপনি কিছু একটা করুন। আমি বুঝে গিয়েছিলাম আমায় এখন কি করতে হবে। আমি মণিভূষণকে বললাম, আপনার বৌমাকে আমি একবার দেখতে চাই। মণিভূষণ ভিতর বাড়ি থেকে তার ছোট বৌমাকে ডেকে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই মণিভূষণের ছোট বৌমা বৈঠকখানায় উপস্থিত হলো। তার বয়স আন্দাজ বছর 19 হবে। মাজা গায়ের রং, ভারী ঢলঢলে মায়াময় মুখখানা, গা ভর্তি গহনা। তার স্ফীত উদর জানান দিচ্ছে যে সময় আর বেশি নেই। আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে যেন ঘিরে আছে। মেয়েটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, আশীর্বাদ করুন। আমার সন্তান যেন সুস্থভাবে ভূমিষ্ঠ হয়, সে যেন ভালো থাকে। আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তারপর 1 ঘটি জলে গাত্রবন্ধন মন্ত্র পড়ে তার গায়ে ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখলাম কালো ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, তুমি এখন এসো বৌমা, আর কোনোভাবে আজকে বাড়ি থেকে বার হয়েও না, কারোর কথাতেই না। আমার কথা যেন মনে থাকে। মেয়েটি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। আমি
মণিভূষণকে বললাম, কালকে রাতে আমি একটা হোম করব, আপনি তার ব্যবস্থা করুন। মণিভূষণ বললেন, সব ব্যবস্থা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ভোলানাথের সন্ধ্যা আরতি দেখে আমি মণিভূষণকে বললাম, একখানা মশাল জোগাড় করে আনো দেখি। মশাল জোগাড় হতে আমি এক ঘড়া জলে মন্ত্র পড়ে মণিভূষণকে বললাম, চলো আমার সাথে চলো, বাড়ির চতুর্দিকেই মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে আসতে হবে। আমি আর মণিভূষণ যখন বাড়ির বাইরে বেরোলাম তখন বেশ রাত হয়েছে। আমি জল ছিটাতে ছিটাতে আগে আগে চলেছি আর মণিভূষণ আমার পিছন পিছন মশাল হাতে। গোটা বাড়ি প্রায় প্রদক্ষিণ শেষে বাড়ির উত্তর পূর্ব দিকে মন্দিরের পেছন দিকটায় পা দিতেই কিরকম একটা অস্বস্তি হতে লাগলো আমার। একটু দূরেই একটা ঘন ঝোপ। আমার মনে হলো ঝোপটা একটু নড়ে উঠল, আর তার সাথে বাতাসে সেই বুনো মাংস পচা গন্ধ। আমার মনের মধ্যে সেই পরিচিত বিপদের ঘণ্টিটা আবার বেজে উঠল। বুঝলাম এখনই কিছু একটা ঘটতে চলেছে। আমি আর মণিভূষণ থমকে দাঁড়িয়ে সেদিকে চেয়ে আছি। এমন সময় হঠাৎ তড়িৎ গতিতে একটা বিশাল বড় বাঘ ক্রুদ্ধ গর্জন করে আমাদের দিকে লাফ দিল। মণিভূষণ আর্তনাদ করে উঠল। আমি সঙ্গে সঙ্গে আমার হাতের মন্ত্রপুত জলের ঘটিটা জন্তুটার দিকে ছুঁড়ে দিলাম। জলটা গিয়ে ছিটকে লাগলো জন্তুটার গায়ে, আর ঠিক সেই মুহূর্তে দেখলাম জন্তুটা আমাদের চোখের সামনে ভোজবাজির মতো উবে গেল। দেখলাম মণিভূষণ তখন আমার পাশে দাঁড়িয়ে কাঁপছে। আমি তাকে বললাম, ঠিক আছো? সে ঘাড় নাড়ল। আমি বললাম, চলো চলো ভেতরে চলো, আশা করি আজকের মতো কোনো বিপদ হবে না, তবে কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। পরদিন বিকেলে মণিভূষণ আমাকে এসে বলল, ঠাকুরমশাই সব ব্যবস্থা করা আছে। আমি বললাম, শোনো, 4 জন লোক চাই। হোম শেষে ওই বাঘিনীর সমাধি খুঁড়তে হবে, তারপর ওই বাঘিনীর দেহাবশেষ যজ্ঞকুণ্ডের পবিত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, তবেই আপনাদের বংশ অভিশাপ মুক্ত হবে। তবে এই কাজ সহজে হবে না। ওই বাঘিনীর অতৃপ্ত আত্মা আমাকে এত সহজে সফল হতে দেবে না। সে তার প্রতিশোধ পূরণ করতে চাইবে। তবে তোমার বাড়ির সকলকে ঘরের মধ্যে সাবধানে থাকতে বলো, কেউ যেন কোনো অবস্থাতেই বাইরে না আসে, মনে থাকে। আর বৌমাকে আজকে রাতটা শিব মন্দিরে থাকতে হবে, একা। মণিভূষণ মাথা নিচু করে বলল, বেশ, তাই হবে ঠাকুরমশাই। আমি বাকি ব্যবস্থাটুকু করে রাখবো। তবে আমি আজকে আপনার সাথে থাকতে পারবো না, আমার একটু কাজ আছে। এমন বিপদের সময়ও মণিভূষণের কি কাজ থাকতে পারে সেটা আমার মাথায় এলো না। আমি ওর কথায় কিছুটা বিস্মিত হলাম, তবে সেটা প্রকাশ না করেই বললাম, বেশ, ঠিক আছে। মণিভূষণ চলে যেতেই আমি জঙ্গলে সাধুজির শেখানো সব মন্ত্র, পুজো, রীতি সব একবার মনে মনে ঝালিয়ে নিলাম। খালি মনে হতে লাগলো ওই সাধুজি আগেই বুঝেছিলেন যে আমাকে আজকের এই পরিস্থিতিতে পড়তে হবে, তাই আগের থেকে আমাকে এই মন্ত্র পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। নির্দিষ্ট সময় জমিদার বাড়ির মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেখলাম সব আয়োজন সম্পূর্ণ। বিরাট প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের ব্যবস্থা করা হয়েছে। একদিকে কুশাসন, সমিদ, ঘি, নরকপাল, হাড়ের মালা, ফল শুদ্ধ কুচ গাছের ডাল ও অন্যান্য জিনিস সাজিয়ে রাখা আছে। মণিভূষণের ছোট বৌমা শিব মন্দিরে ঢুকে আমার কথা মতো দৌড় দিয়েছে। আমি তাকে বলেছি, বৌমা, পৃথিবী ওলট পালট হয়ে গেলেও তুমি দৌড় খুলবে না। ভোলানাথকে আঁকড়ে পড়ে থাকবে, ভয় পেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মুক্ষে মামৃতায়াম। রাত তখন 12:15। পুজো শুরু করে প্রথমে দেহবন্ধন ও আসন শুদ্ধিকরণ করে তারপর ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান করলাম। ভৈরবকে সামন্যার্ঘ দিতে যাব এমন সময় বাড়ি কাঁপিয়ে বিশাল একটা গর্জন শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে কোথা থেকে রাজ্যের বাদুর জেগে উঠে ডানা ঝটপটিয়ে আমার মাথার এক হাত ওপর দিয়ে উঠতে লাগলো। পূর্ণিমার পূর্ণ চন্দ্র যেন তাদের ডানার আড়ালে ঢেকে গেল।
এসব অশুভ লক্ষণ দেখে আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছিল। আবার পর মুহূর্তে মনে পড়ছিল আমি বৌমাকে আশীর্বাদ করেছি, তার সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতেই হবে, আর তার জন্য আমার এই পুজো সফল হওয়া দরকার। আমি বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অবিনিষ্ট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বাইরে বাঘিনীর প্রেতের অমানসিক গর্জন বেড়েই চলেছে। আমি একখানা গামছাকে সাধুজি শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে একটা গিট বাঁধতে লাগলাম। দেখলাম বাঘিনীর গর্জন কমে আসছে। বুঝলাম বাঘিনীর প্রেত এই মন্ত্রে বশ হচ্ছে। কিছুক্ষণ বাদে চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল, আবার যেন কোথাও কিছুই হচ্ছিল না। তাই দেখে আমি খানিক স্বস্তি পেয়ে পুজো শেষ করলাম। এরপর ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। সবশেষে সমাধি খুঁড়ে ওই বাঘিনীর দেহাবশেষ ওই হোমকুণ্ডে নিক্ষেপ করতে পারলে ওই প্রেতের মুক্তি ঘটবে। প্রথমে দীপ এবং পরে ধূপধুনোর আরতি। আমি নরকপালে শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রে সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। তারপর দীপের আরতি শেষে নারকেল ছোবড়ার আগুনে করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, ধনুচি থেকে ধুনোর গন্ধর বদলে আসতে লাগলো মাংস পচা গন্ধ। আমি একটা রক্ত জবা ধনুচিতে ছুঁড়ে দিতেই আবার ধুনোর গন্ধ উঠতে লাগলো। আমি পুজো শেষ করে হোমের বেদিতে যোগিনী মণ্ডল আঁকলাম। তারপর হাড়ের মালা গলায় পরে হোম শুরু করলাম। বেলকাঠ জ্বলছে, আমি ঘৃতাহুতি দিচ্ছি। প্রায় 1 ঘন্টা বাদে নির্বিঘ্নে হোম সম্পন্ন হলো। তখনও হোমকুণ্ডের আগুন সমান তালে জ্বলছে। আমি মণিভূষণের ঠিক করা লোকেদের বললাম, তোমরা গিয়ে সমাধি খোলো। মিনিট 20-25 চেষ্টায় সমাধি খোঁড়া গেল। সবটা প্রায় শেষের দিকে, তবু আমার মনটা কেমন একটা অস্থির অস্থির করতে লাগলো। চারিদিকে নিস্তব্ধতা, যেন ঝড় ওঠার পূর্ব লক্ষণ। আমি আর 7-5 না ভেবে মনকে স্থির করে মাটিতে হাঁটু মুড়ে বসেছি বাঘিনীর হাড়গোড় কঙ্কাল উঠিয়ে নেব বলে। এমন সময় কোথা থেকে আকাশ বাতাস গোটা মতিপুরের মাটি কাঁপিয়ে একটা বিশাল গর্জন শোনা গেল। যে 4 জন লোক মাটি খুঁড়ছিল তারা প্রাণপণে দৌড় দিলে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম এক বিশাল আকৃতির বাঘিনী তার স্ফীত উদর নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার এফোর ওপর হয়ে যাওয়া পেট থেকে রক্ত, মাংস, নাড়ি ভুড়ি ঝুলছে। একটা চোখেও যেন খুবলে তুলে নিয়েছে, আর একটা চোখ ভাঁটার মতো জ্বলছে। মুখ দিয়ে লাল ঝোল গড়িয়ে গড়িয়ে পড়ছে। গলার কাছে একটা বিরাট গভীর ক্ষত। ভয়ে আমার চোখ বুজে এলো। হাতে আগুনটুকু নেই যে আমি ওই বাঘিনী প্রেতকে কিছুক্ষণের জন্য হলেও ঠেকিয়ে রাখতে পারবো। আমি ইষ্টমন্ত্র জপ করছি। বাঘটা আমার থেকে আর 1 হাত দূরে। এমন সময় মনে হলো দূর দাঁড় করে কি যেন একটা কোথা থেকে ছুটে আসছে, আর বাঘিনীর প্রেতটা থমকে দাঁড়িয়ে গেছে। আমি চোখ খুলে দেখলাম একটা বিশাল আকৃতির সাদা ধবধবে ষাঁড় কোথা থেকে উন্মত্তের মতো ছুটে আসছে। প্রায় 1/2 হাত লম্বা বাঁকানো কালো শিংগুলো পূর্ণিমার চাঁদের আলোয় চকচক করছে। অমন ষাঁড় আমি আগে কোনোদিন দেখিনি। আমি সবিস্ময়ে দেখলাম ষাঁড়টা এসে শিং দিয়ে গুঁটিয়ে বাঘিনী আর তার প্রেত তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর শুরু হলো তাদের ভয়ানক লড়াই। আমি সঙ্গে সঙ্গে আমার পরবর্তী কর্তব্য স্থির করে ফেললাম। বাঘিনীর কঙ্কালটা তুলে নিয়ে দৌড়ে গিয়ে ছুঁড়ে দিলাম হোমকুণ্ডে। কুণ্ডটা দপদপ করে জ্বলে উঠল, আর মুহূর্তে ছাই হয়ে গেল বাঘিনীর দেহাবশেষ। সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাঘিনীর প্রেতটাও। বলাই বাহুল্য ষাঁড়টাকেও কোথাও আর দেখা গেল না। তবে আমি স্পষ্ট দেখলাম মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা নন্দী মহারাজের মূর্তির শিং দুটো রক্তে লাল হয়ে উঠেছে। গল্পটা বোধহয় এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু আমার চমকে তখনও বাকি ছিল। পরদিন সকালে মণিভূষণের বাবার ঘরে মণিভূষণের মৃতদেহ পাওয়া গেল। তার হাতে তখনও ধরা একখানা প্রাচীন পুঁথি। সেই ঘরের সিন্ধুকের তালা খোলা এবং মহেশ্বরের ত্রিশূল
সেই সিন্দুকের ওপর রাখা ছিল। আমি সিন্দুকখানা ভালো করে দেখে বুঝেছিলাম ওই ত্রিশূলের 3টি ফলা ঢুকিয়ে তবেই খোলা যায় ওই সিন্দুক। মণিভূষণ বোধহয় আগের দিনে কৌশল ধরতে পেরে সিন্দুক খুলে ওই প্রাচীন পুঁথি পড়েছিল, আর ওই পুঁথির লেখা অনুযায়ী নিজের আত্মাকে দিয়ে জাগিয়ে তুলেছিল জমিদার বাড়ির শিব মন্দিরের নন্দী মহারাজকে। ওই একই পদ্ধতিতে মণিভূষণের পিতা ফণিভূষণ নন্দী মহারাজকে জাগিয়ে বাঘিনীর হত্যা করেছিলেন, কিন্তু তিনি ছিলেন সাধক। তার লড়াই ছিল একটা জীবিত প্রাণীর সাথে, তাই তিনি কাজ শেষে নিজের আত্মাকে নিজের দেহে ফিরিয়ে আনতে পেরেছিলেন। কিন্তু মণিভূষণ তা পারেনি। সে প্রেতের সাথে লড়াই শেষে আর তার দেহে প্রবেশ করতে পারেনি। বাঘিনীর প্রেত এই পৃথিবীর মায়া ত্যাগ করার সময় মণিভূষণের আত্মাকেও সঙ্গে নিয়েছিল। তবে মণিভূষণ তার জীবন দিয়ে তার পরিবারকে অভিশাপ থেকে মুক্ত করতে সফল হয়েছিল। এই ঘটনার পর আমি বাড়ি ফিরে এসেছিলাম। তারানাথ গল্প শেষ করে চুপ করে বসে রইল। আমি বললাম, বলছি বৃষ্টিটা ধরেছে, আজ তাহলে উঠি? কই হে কিশোরী, ওঠো, বৃষ্টি শুরু হলে কিন্তু আবার বাড়ি ফেরা মুশকিল হবে। শুনছিলেন সম্পূর্ণ সাহার কলমে একটি তারানাথ ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও ব্যাঘ্র পিশাচী। গল্পে তারানাথের ভূমিকায় ছিল দীপম, অন্যান্য চরিত্রে সৌরভ, শুভ, দিব্যেন্দু, পূজা, মেঘনা এবং ইন্দ্রাণী। আবহ সৃষ্টিতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দ্র। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমাদের প্রায় অনেক গল্প আসছে, বেল আইকনটা ক্লিক করলে আপনারা সেই সকল গল্পের নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথাকে।